পরিবেশ সংরক্ষণ আইনের ক্ষেত্রে যেটি আমরা আলোচনা করলাম, কিছু বিষয় তো আছে এখানে, সেটি আমরা জানলাম। তো আমরা এবারে একটু বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে এই আইনের বিষয়ে মানে আমরা আসলে কি কি অধিকারটা সংরক্ষণ করি এই আইনের মাধ্যমে। ধন্যবাদ। এই বিষয়টা আসলে প্রশ্নটা খুবই ইনোভেটিভ এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের জানা সবাই জরুরি যে আমাদের পরিবেশ সংক্রান্ত বিষয়ে কি কি অধিকার আমরা রাখি, একজন মানুষ কি কি অধিকার রাখে। বিষয়টা হচ্ছে এরকম, পরিবেশ থেকে, প্রকৃতি থেকে আমরা অনেক সৌন্দর্য এবং অপার সৌন্দর্য আমরা উপভোগ করি। একটা যদি পরিবেশ, এটা আমাদের অধিকার। আমরা একটা বনাঞ্চল, আমরা অনেকেই বনের মধ্যে যে পিকনিক বা চড়ুইভাতি করে থাকি, আমরা বনের ভিতর দিয়ে হাঁটাচলা করতে বেশ পরিচ্ছন্নতা এবং আমাদের প্রকৃতির একটা উপভোগ্য বিষয় আমাদের মনকে একটা সুন্দর আবেগ আপ্লুত করে তোলে, এটা একটা বিষয়। তো আমরা যদি কোনো বনের ভিতরে যাওয়ার সময় দেখি যে গাছগুলো কেটে কেটে তারা সরায় ফেলছে, তাহলে এটা কিন্তু আমরা পরিবেশের থেকে যে আমরা সৌন্দর্যটা, যে আমরা অক্সিজেনটা গ্রহণ করার মতো একটা অধিকার আছে, আমরা এখান থেকে বঞ্চিত হচ্ছি। এটা কিন্তু আমাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। দ্বিতীয়ত, আমরা যদি নদী দিয়ে চলাফেরা করি তখন দেখি যে নদীতে কোনো বাঁক নেই, সোজা যেখানে যাবে সেখানে দেখি বাধা হয়ে আটকায় রাখছে, কিংবা সেখানে যাওয়ার আর চলার পানি প্রবাহের কোনো পথ নেই। এটি কিন্তু একটা প্রকৃতিরই বিষয় এবং আমাদের অধিকারটাকে ক্ষুণ্ণ করে। তৃতীয়ত, আমি যদি বলি যে একটা ইন্ডাস্ট্রির পাশ দিয়ে যাচ্ছি, আমাদের বসতবাড়ির পাশে ইন্ডাস্ট্রি থাকতেই পারে, অথবা ইন্ডাস্ট্রির পাশে বা কোনো শিল্প কলকারখানার পাশে আমাদের বসতবাড়ি বা আমাদের আবাসস্থল থাকতেই পারে। তাই বলে এমন নয় যে শিল্প বা কলকারখানা থেকে যে ধোঁয়া বা যে বায়ু দূষণকারী যে গ্যাস নির্গমন হয়, এগুলো থেকে আমাদেরকে সুস্থ স্বাভাবিক অক্সিজেন গ্রহণ করার যে অধিকার, এটি কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। এটি কিন্তু আমাদের অধিকার একটা ক্ষুণ্ণ হচ্ছে। তৃতীয়ত, এই যে আমরা সুস্বাস্থ্যভাবে চলাফেরা করব, আমার একটা সুস্বাস্থ্য নিয়ে আমি বাইরে গেলাম, বাইরে থেকে সেই স্বাস্থ্য নিয়ে সুস্থভাবে বাসায় ফিরে আসার যে একটা অধিকার, এটি কিন্তু আমাদের নাগরিক অধিকার। এটি পরিবেশ দূষণের কারণে আমরা কিন্তু নিঃশ্বাস নিতে নিতে অসুস্থ হয়ে, বিষাক্ত নিঃশ্বাসের কারণে আমরা বের হয়ে বাসায় এসে সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছতে পারতেছি না। এরপরে আর একটা বিষয় হচ্ছে যে আমরা অতিরিক্তভাবে ফল বা ফলের গাছ, ধান বা বিভিন্ন সবজি বাগানে আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করি, এর কিন্তু অধিকাংশই সরকার বা বিএসটিআই অনুমোদিত নয়। এই অনুমোদিত না হওয়ার কারণেই এটা একদিকে দ্রুত ফলন বৃদ্ধি করতেছে কিংবা গাছপালাকে সতেজ রাখতেছে, কিন্তু অপরদিকে এই কীটনাশকটা কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর হচ্ছে। একদিকে এটা বাতাসের সঙ্গে এর গন্ধটা আমাদের নাকে প্রবেশ করতেছে। দ্বিতীয়ত, এই কীটনাশক ব্যবহার করার কারণে সেটা পানিতে হোক বা মাটিতে হোক বা প্রকৃতির যে বিষয়গুলো সেটা নষ্ট হচ্ছে। এই মাছি, পোকা মাকড় এগুলো চলাফেরার কারণে এই বিষাক্ত বস্তুগুলো তার পায়ে লেগে আমাদের খাবারের মধ্যে আসছে, আমাদের শরীরে পৌঁছতেছে, তখন এটি কিন্তু আলটিমেটলি পরিবেশের কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আপনি জানেন যে মাটির নিচে এবং মাটির উপরে দুটি স্তর, যদি আমি বলি, মাটির নিচে যে একটা পরিবেশ আছে, এটা কিন্তু একটা পরিবেশের অঙ্গ, অবশ্যই একটা বিশাল একটা পরিবেশের বিষয়। এখানেও কিন্তু আমরা আমাদের যে নিয়মিত সার ব্যবহার করার বিষয়টি, এটি ব্যবহার না করে আমরা পরিবেশ বান্ধব ছাড়া অন্য সার ব্যবহার করতেছি।
এবং অন্য কোনোভাবে গাছকে বৃদ্ধি করার জন্য আমরা জি। এটা হচ্ছে মাটিটাকে দূষিত করতেছে এবং এই মাটি থেকে বিভিন্নভাবে কিন্তু আমরা মাটি নাড়াচাড়া করতেছি, তারপর মাটিতে হাত লাগাচ্ছি, মাটি হাত দিয়ে নাড়ছে, খালি পায়ে চলাফেরা করতেছি। আলটিমেটলি কিন্তু এই মাটিটার মধ্যে যে বিষাক্ত বস্তুটা রয়েছে, আপনি দেখবেন যে কৃষকরা, অনেক গ্রামের কৃষকরা চলাফেরা করে, তাদের পায়ের নিচে কিন্তু ফুটো হয়ে যায়। অবশ্যই। হ্যাঁ, এবং অনেক সময় যে কৃষকরা, আমরা অনেক সময় মাটি নাড়াচাড়া করি না, সেটা আমরা বুঝতে পারি না। যারা সর্বক্ষণ মাটি নাড়াচাড়া করেন বা কৃষকরা যারা কাজ করেন, তারা দেখবেন তাদের হাতের মধ্যে অনেক সময় ফোসা হয়ে যায়, অনেক সময় বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হয়। জি। এটি কিন্তু আলটিমেটলি ওই কারণেই হতে পারে। আমার ধারণা যে এই মাটিতে বিষাক্ত হওয়ার কারণে কিন্তু এগুলো হয়ে আসতেছে। তো আপনি যদি আমাকে আরও বলতে পারেন, আমি আরও এইভাবে আরও বিস্তারিত বলতে পারি, কিন্তু আইনের ভিতরে আপনি যেটা বলবেন হয়তো আইন আছে কিনা, আইনে এই স্পেসিফিক বিষয়গুলো উল্লেখ নাই। শুধুমাত্র বায়ু দূষণ, শব্দ দূষণ, তারপরে প্রকৃতি, এই বিষয়গুলোর কথা উল্লেখ আছে। আপনি যদি এটাকে আলাদা আলাদা করে ভেঙে বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এইগুলোর মধ্যে আমি যে আলোচনাগুলো করলাম এগুলো এসে যায়। জি, না সেটা তো অবশ্যই, আমরা তো আপনি যেটা বললেন সেগুলো তো অবশ্যই আসে। আমরা হয়তো এখনো দেখি যে গ্রামের মানুষ তারা কৃষি কাজ করে, তাদের পায়ের নিচে ছোট ছোট ফোঁটা হয়, এবং এটা অনেকে বলে যে মাটি পা খেয়ে ফেলছে। আমি দেখছি, আপনি সম্ভবত দেখছেন। হ্যাঁ, আমিও দেখেছি। তো এটা অনেকে বলে যে মাটি পা খেয়ে ফেলেছে, কিন্তু আসলে সেটি নয়, এটি পরিবেশের মানে ভারসাম্য নষ্ট হওয়ার কারণে কিন্তু আমাদের এটি হচ্ছে। তো যাই হোক, আমরা আশা করি যে আমাদের শ্রোতা বন্ধুরা এই বিষয়ে সতর্ক থাকবেন এবং আইনের যে বিষয়গুলো সেটি অবশ্যই তারা মানবেন। আমরা আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে একটু জানতে চাই, পরিবেশের জন্য যে ক্ষতিকর দিকগুলো সেগুলো নিয়ে যদি আমরা একটু জানতে চাই। পরিবেশের ক্ষতিকর যে বিষয়গুলো আছে, আমি যে কথাগুলো বললাম এর মধ্যে অনেকটা এসে গেছে ক্ষতিকর দিক, এসে গেছে অনেক। তারপরও আমি বলি যে ক্ষতিকর দিক, যে আমরা বাস্তব অবস্থায় স্বাভাবিকভাবে রাস্তায় চলাফেরা করার জন্য যে কালো ধোঁয়া বা বায়ু এবং শব্দ দূষণের কারণে অসুস্থ হয়ে পড়তেছি, তার অধিকাংশ ডাক্তারদের যে চিকিৎসার জন্য ভালো হচ্ছে না। তারা বলেই দিচ্ছেন যে এটি শব্দ দূষণ, বায়ু দূষণের কারণে হচ্ছে। তারপর আমরা যে খাবারটা খাই, দ্রুততম সময়ে ফলন বৃদ্ধি করার কারণে যে কীটনাশকগুলো ব্যবহার করে বা ওষুধ বা যে প্রিজারভেশন যে ব্যবহার করে, এই ব্যবহার করার কারণে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে মাছের মধ্যে ফরমালিন দেন, এর জন্য কিন্তু আলাদা পৃথক আইন আছে। ফরমালিন ব্যবহার করার জন্য আলাদা একটা আইন আছে। একদিন আলোচনার মধ্যে নিয়ে আসবো আমি এটা। এই যে ফরমালিন যুক্ত খাবার খাচ্ছি, এই ফরমালিনের খাবার খাওয়ার কারণে তো আমাদের শরীরে ক্ষতি হচ্ছে অনেকটাই। এটা একটা ব্যাপক ইফেক্ট পড়ছে আমাদের। আমরা অবজার্ভ করতে পারছি না, আমরা অনুভব করতে পারছি না, কিন্তু পরোক্ষভাবে কিন্তু এগুলো আমাদের শরীরে ক্ষতি করছে আমাদের। আপনি যান একটা ইন্ডাস্ট্রির পাশ দিয়ে, একটা চাতাল মিলের পাশ দিয়ে যে ধোঁয়া বের হচ্ছে, যে এই ধোঁয়াটা যখন আপনার চোখের মধ্যে লাগতেছে, আপনার চোখে কিন্তু অটোমেটিক তো পানি এসে যায়, এবং নাকে লাগলে তো নাক মানে একটা ভিন্ন রকম অবস্থা তৈরি হয়। এগুলো কিন্তু আলটিমেটলি আমাদের শরীরকে ক্ষতি করছে, এবং আমাদের পরবর্তী যে জেনারেশন আছে তাদের জন্য আরও বেশি হুমকি স্বরূপ। তাহলে ক্ষতি তো হচ্ছেই, আমরা যেটি ক্ষতি না হলে তো আইন হতো না সেটি নিয়ে। তো আমরা এবার একটু, যেহেতু আইন আছে, আইন থাকা মানে তো একটা শাস্তির বিধানও আছে, ক্ষতিকর দিক থাকলেই তার। তো আমরা একটু সেই শাস্তির বিষয়গুলো জানতে চাই, মানে অপরাধগুলো কি কাজ করলে, কোন কাজগুলো করলে অপরাধ হয়, এবং তার বিপক্ষে কোনো আইনের শাস্তির বিধানগুলো কি আছে। হ্যাঁ, ধন্যবাদ কৃষ্ণকমল। আমি যদি প্রথমেই বলি যে সরকার কোনো সময়ে সার্টেইন একটা এরিয়াকে পরিবেশ সংক্রান্ত বিষয়ে একটা এলাকা ঘোষণা করে যে এটি পরিবেশের জন্য হুমকি স্বরূপ, এখানে কোনো চলাচল করা যাবে না, বা পরিবেশের রক্ষার জন্য পরিবেশ ক্ষতিকারক কোনো কাজ করা যাবে না, এরকম এলাকা ঘোষণা করতে পারে। দ্বিতীয়ত,
আর একটা বিষয় যে এই যে পরিবেশ বান্ধব একটা এলাকা ঘোষণা করলো, এটির মধ্যে যদি পরিবেশ ক্ষতিকারক কোনো কাজ করে বা এই সরকারের প্রজ্ঞাপন বা আইনটা যদি অমান্য করে, সেটা কিন্তু একটা অপরাধ। আমি অপরাধের বিষয়গুলো আগে বলছি, তারপর আমি শাস্তির বিধানটা বলবো। এরপর হচ্ছে কোনো নদী বা প্রকৃতি যদি তার গতিপথ পরিবর্তন করার জন্য আমরা অন্যভাবে একটু পানি প্রবাহের জন্য নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু একটা অপরাধের জন্য, যেগুলো আমি আলোচনা করলাম, এই সবগুলোর জন্য অপরাধের জন্য। এর মধ্যে আরেকটা বিষয় আছে যে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বা ভারসাম্য নষ্ট করার জন্য যদি কোনো শিল্প কলকারখানা, কোনো প্রতিষ্ঠান যদি এমন কোনো দ্রব্য পণ্য উৎপাদন করে, বিপণন করে, মজুত করে বা ব্যবহার করে, আপনি বুঝতে পারছেন আমি কোন বিষয়ের কথা বলছি। এটি হচ্ছে পলিথিন। পলিইথিলিন থেকে যে পলিথিনের একটা উৎপন্ন হয়, আপনি সম্ভবত একটা আর্টিকেল দেখে থাকবেন যে আমাদের যে ঢাকায় বুড়িগঙ্গা নদী, তার কয়েক ফিট তলদেশ পর্যন্ত শুধু পলিথিন এবং যে খাবারের মোড়ক, এই মোড়ক দিয়ে ভর্তি। এগুলো উঠানোর জন্য পরিবেশ অধিদপ্তর থেকে অনেক চেষ্টা করা হচ্ছে। তো আমরা প্রতিনিয়তই তো পরিবেশ নষ্ট করতেছি, তো সরকার কতটাই বা আর এটা করতে পারে? তো এই যে পলিথিন নিষিদ্ধকরণ আইন আছে, আমরা এই পলিথিন ব্যবহার করি, এটা হচ্ছে সম্পূর্ণ একটা বেআইনি। আপনি দেখবেন বাজারে অহরহ প্রতিটি দোকানে রিসাইকেল করে পলিথিন ব্যাগ উৎপন্ন করা হচ্ছে, এবং পলিথিনের যে মোড়ক, এই মোড়কের মধ্যে চিপস, খাবার, বিভিন্ন পণ্য ব্যবহার করা, বিক্রয় করা হচ্ছে। অধিকাংশ খাবারই পলিথিন বা প্লাস্টিকের ইয়েতেই। এগুলোর মধ্যে ক্লাসিফিকেশন আছে পলিথিন, আর ওই যে মোটা পলিথিন যেটা খাবারের মোড়ক, এটা আবার আলাদা বিষয়। ওটা আইনে কিছুটা ছাড় দেয়া আছে, কিন্তু শুধুমাত্র পলিথিন ব্যাগ যেটা পাতলা, এটার কিন্তু একদম টোটালি নিষিদ্ধ পণ্যটা, একটা নিষেধ করা আছে। কিন্তু বারবার সরকার থেকে এটাকে অভিযান চালানো হচ্ছে, তারপরও আমরা এটাকে মানছি না। তো আমরা যেই কথাগুলো বললাম, যে আইনের কথাগুলো বললাম, আমি যে অপরাধের কথাগুলো বললাম, যে পলিথিন উৎপাদন করা, মজুত করা, তারপর খাদ্যদ্রব্যের বিষক্রিয়া ছড়ানো, তারপরে কোনো পরিবেশ রক্ষার এলাকাকে দূষিত করা, যা কালো ধোঁয়া উৎপাদন করা, এটা অবশ্য একটা আলাদা, এটা যানবাহন আইনেও আছে। তো প্রথম যে কয়েকটা বললাম, এর অপরাধের বিষয় হচ্ছে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, প্লাস 10 বছর পর্যন্ত কারাবাস হতে পারে। 10 বছর পর্যন্ত কারাবাস হতে পারে, কারাবাস এবং 10 লক্ষ টাকা জরিমানা সর্বোচ্চ, এই অপরাধের বিষয়। এবং এর সঙ্গে আরেকটি আছে যে বায়ু দূষণ। এই যে কালো ধোঁয়া নির্বাপন বা যানবাহন থেকে ধোঁয়াটা বের হয়ে আমাদের যে ক্ষতি করতেছে, সেই যানবাহন যদি ইন্ডিকেট করা হয় যে এটি কোন যানবাহন থেকে এটি বের হচ্ছে বা কতটুকু ক্ষতি হচ্ছে, এটি যদি কোনো আইন প্রয়োগকারী কর্মকর্তার কাছে এটি ধরা পড়ে বা তাদের চোখে ধরা পড়ে, যেমন আমাদের সরকারি কর্মকর্তা যারা আছেন জেলা প্রশাসক দপ্তরে, তারা কিন্তু সবাই যে কোনো মুহূর্তে যে কোনো আইন প্রণয়নকারী কর্মকর্তা হিসাবে গণ্য হতে পারেন। তাদের যে কোনো অপরাধের বিষয়ে তারা শাস্তি দান করতে পারেন। আপনি জানেন যে মোবাইল কোর্ট নামে একটা কোর্ট চালু আছে, এটিও কিন্তু সবসময় মোবাইল কোর্টের মাধ্যমে এখানে শাস্তি দিতে পারে। এই শাস্তির বিধানটা যদি প্রথমবার কোনো গাড়ি, কোনো যানবাহন, কোনো বাইক বা কোনো ট্রাক, কোনো লরি এই অপরাধ করে, তার জন্য 5,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, এবং 1 বছর পর্যন্ত তার একটা কারাদণ্ড হতে পারে। ওই একই যানবাহন যদি দ্বিতীয়বার
মানে ওই এই অপরাধটা দ্বিতীয়বার করলো। হ্যাঁ, দ্বিতীয়বার করে, পরবর্তী করে, তাহলে তার জন্য 10,000 টাকা জরিমানা এবং 2 বছর পর্যন্ত জেল। এবং পরবর্তীতে পর্যায়ক্রমে যদি সে তৃতীয়বার বা আরও বেশি অপরাধটা করে থাকে, তাহলে তার জন্য আরও অপরাধের মাত্রাটা সে নির্ধারণ মানে করবে। হ্যাঁ, মানে অপরাধের উপর ভিত্তি করেই শাস্তিটা চলে আসবে তখন। তো যাই হোক, আমরা অনেক কিছুই শুনলাম, আমরাও শেষের দিকে একদম চলে এসেছি অনুষ্ঠানের। আর আমরা এই আইনের বাস্তবায়নকারী কর্তৃপক্ষ আমাকে যদি থাকে। সুযোগ দেন একটা কথা বলি। হ্যাঁ, অবশ্যই। এটি হচ্ছে পরিবেশ অধিদপ্তরের আওতায় এই মামলাগুলো বা এই বিষয়গুলো সম্পূর্ণ পরিবেশ অধিদপ্তরের আওতায় পরিচালিত হয় এবং পরিবেশ অধিদপ্তরের একজন মহাপরিচালক থাকেন এবং তার কিছু শ্রেণীর কর্মকর্তা থাকেন, তারা এগুলো দেখভাল করেন এবং এগুলোর নিয়ন্ত্রণের জন্য এগুলো মামলা মোকদ্দমা হবে কিনা পরিচালনার জন্য এগুলো তারাই দেখভাল করেন। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমাদের কাছে একজন একটা প্রশ্ন রেখেছিলেন, যদিও প্রশ্নটা আমাদের আজকের আইনের সঙ্গে নয়, কিন্তু তারপর উনি একটু একটা বিষয় জানতে চেয়েছেন যে ওনার কাছ থেকে কোনো কিছুটা প্রলোভনের দেখিয়ে কিছু টাকা নিয়েছেন একজন, কিন্তু একটা কাজের বিনিময়ে, কিন্তু কাজটা দিতে পারেননি, কিন্তু পরবর্তী ওই টাকার পরিবর্তে উনি ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন তাকে। তো এখন এটার মামলাও চলছে, এটা কি উনি রায় পেতে পারেন কিনা সেটি জানতে চেয়েছেন আর কি, উনি পেতে পারেন কিনা রায়। ধন্যবাদ। প্রথমত প্রশ্ন করছেন এই জন্যই ধন্যবাদ। আমরা চাই যে কোনো বিষয় হোক প্রশ্ন করুন এবং প্রশ্ন করলে আপনার উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। চেক বিষয়টা যদি দেওয়া প্রমাণ করতে পারেন যে তিনি আপনার কোন কাজের এগেনস্টে বা কোনো কাজের বিরুদ্ধে তিনি চেকটা দিছেন এবং চেকটা যদি প্রমাণ করতে পারেন যে তিনি স্বেচ্ছায় সজ্ঞানে চেকটা দিছেন, এর জন্য এভিডেন্স লাগবে এবং চেকটা যদি সঠিকভাবে ডিজনার করা হয়ে থাকে এবং চেকটা যদি মামলা দায়েরের জন্য নির্দিষ্ট যে সময় আছে 60 ডেজ এর মধ্যে করে থাকেন এবং পরিপূর্ণ উপাদানগুলো যদি পূর্ণ থাকে, তাহলে অবশ্যই তার শাস্তি হবে, চেকদাতার শাস্তি হবে। চেকদাতার শাস্তি হবে। আচ্ছা, উনি এটি জানতে চেয়েছেন। তো যাই হোক, আমাদের সঙ্গে আরও ছিলেন, কিন্তু অনেকে প্রশ্ন করেননি, অনেকে বলেছেন যে অনুষ্ঠানটি তাদের উপকারে লাগে, ভালো লাগে। প্রবীর মৃত্যুশীল যেমন তিনি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, কিন্তু তিনি আমাদের সঙ্গে আছেন। তো যাই হোক, আমরা অনুষ্ঠান শেষ করব। এই সম্পর্কিত যদি আরও কিছু থাকে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে আমি একটু জানিয়ে রাখি আপনাদেরকে, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, পরিবেশ সংরক্ষণ আইন 1995। তো এই আইনের ক্ষেত্রে আপনাদের কোনো জানার থাকলে বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে লিখতে পারেন অথবা আমাদেরকে ফোনেও জানাতে পারেন। তা যদি জানান তাহলে আমরা সেটি নিয়েই পরবর্তীতে আলোচনা করব। তবে আজকে যে বিষয়টা পরিবেশের যে কথা উঠে এসেছে, আমরা চাই পরিবেশ ভালো থাক, সুন্দর থাক, এবং আইন আছে এটি শুধু জানলে হবে না, আইনটাকে প্রয়োগ করতে হবে একদিক থেকে, তেমনি আইনটাকে আমাদেরকেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনটাকে মানতে হবে। কৃষ্ণকমল, আমি আপনার মাধ্যমে শ্রোতাদেরকে একটা অনুরোধ করতে চাই যে আমরা শুধু এই পরিবেশের বিষয়ে আপনাদেরকে জানালাম, এই জেনেই আপনারা যে ক্ষান্ত হবেন তা না। আমরা সবাই আমাদের নিজের বাড়ির আশেপাশ এবং রাস্তাঘাটের পাশে কোনো নোংরা ফেলবো না, আবর্জনা ফেলবো না, পরিবেশ রক্ষার জন্য সচেতন থাকবো। আমরা দেখি যে প্রতি রাত্রেবেলা বা সন্ধ্যার পর বাড়ির যে সারাদিনের যে আবর্জনা বাড়ির গৃহকর্তীরা বা যে গৃহকর্তারা বা কাজের মেয়েদারা, কাজের লোক দ্বারা আমরা একটা প্যাকেটে করে রাস্তার পাশে ছুঁড়ে ফেলে দিয়ে আসি। এটি আসলে পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। আপনারা জানবেন যে গাইবান্ধার প্রত্যেকটা জায়গায় এখন ডাস্টবিন বা ময়লা আবর্জনা ফেলার জন্য একটা ডাস্টবিন দেওয়া আছে। আমরা সেই সঠিক ডাস্টবিনটার ব্যবহার করি এবং সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, তাহলে কিন্তু পরিবেশটা দূষণটা হবে না, আমরা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। জি, আমরা আমাদের আজকের অতিথি মহোদয়ের কাছে উনি যেটি অনুরোধ করলেন আপনাদেরকে, সেটি অবশ্যই পালন করবেন। সেই পালনের মাধ্যমে আমরা আমাদের সুস্থ জীবন নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। পরবর্তী পর্বে আবার কথা হবে, দেখা হবে অন্য কোনো আইনের বিষয় নিয়ে। সবার ভালো থাকা হোক এবং আইনের প্রতি সবার শ্রদ্ধা থাকুক। শুভ বিদায়।